ওকে, সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এফএমআই বা আর্মি নার্সিং কলেজের ভাইবা ক্লাসের আজকে আমাদের তৃতীয় ক্লাস এটা। সো আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়গুলো হচ্ছে ভাইবা ক্লাসে কিভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করব এবং ভাইবা ক্লাসের যে বেসিক্স গুলো, মানে ভাইবাতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এবং ভাইবাতে সাধারণত গত কয়েক বছরে যে ধরনের কমন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে, আমরা মূলত আজকের ক্লাসে সেগুলো নিয়ে কথা বলবো। সো আপনারা যারা কথা বলতে চান, এখানে বাম পাশে নিচে দেখেন একটা মাইক্রোফোন চিহ্ন আছে, অডিও বা মিউট আনমিউট লেখা, ভয়েসের মতো একটা বাটন আছে, আপনারা চাইলে সেটাতে ক্লিক করে কথা বলতে পারেন। ওকে, সো আমি অবশ্যই আশা করবো আপনারা যেন কথা বলেন, বিকজ কথা না বললে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না। আর গত ক্লাসে আপনাদেরকে আমি কিছু টাস্ক দিয়েছি, আপনারা নিশ্চয়ই হোমওয়ার্ক গুলো করছেন বা করবেন। আমাকে একটু এনশিওর করবেন যে আপনারা আমি যে কাজগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা সেগুলো আহ, করছেন ঠিকভাবে। ওকে, সো আমি বিলিভ করছি আপনারা করে নিচ্ছেন। সো আমি ফার্স্ট অফ অল, একদম প্রথম ক্লাসটা অনেকেই মিস করেছে বা প্রথম ক্লাসটা আমি কখনো রেকর্ডও করিনি, যার কারণে ভাইবা ক্লাসের প্রথম যেদিন ছিল সেদিন আমি আসলে ভাইবাতে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় বা ভাইবা শুরুটা কিভাবে করতে হয় সবকিছু নিয়ে আলোচনা করেছি। বাট সামহাও আপনারা মিস করেছেন, আমি সেটা আজকে আবারও একটু রিভিউ করছি। So, আজকে বেশ অনেকেই জয়েন করেছে, 19 জন এ পর্যন্ত জয়েন করেছে, সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো আমি আসলে শুরু থেকে শুরু করি। সো ভাইভাতে প্রবেশের আগে আপনার মূল ডকুমেন্টস এবং এক কপি অ্যাটলিস্ট ফটোকপি রাখতে হবে। তো সেটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনার কি কি ডকুমেন্টস লাগবে অ্যাটলিস্ট সেই ডকুমেন্টস গুলো লাগবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন যে ভাই আমার একটা প্রশ্ন আছে, আমি পজ নিব, কারণ আমি একটু দ্রুত কথা বলছি, কারণ অলরেডি 9:35 বাজে। অনেক রাত হয়ে যাচ্ছে অলরেডি, সেজন্য আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে ছেড়ে দিব, হ্যাঁ, 40-45 মিনিটের মধ্যে। ওকে, তো শুনতে পেলে ভালো, যদি কোনো অসুবিধা হয় বা যদি কিছু মিস করে থাকেন সেক্ষেত্রে আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করবেন। সো শুরু থেকে বললে যেটা আমাকে বলতে হবে, একদম শুরুতেই আপনার ডকুমেন্টস গুলো ফার্স্ট অফ অল আপনাকে রেডি রাখতে হবে। হ্যাঁ, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী 24-এর, আপনাদের সার্টিফিকেট আসে নাই, এটা কোনো সমস্যা নাই। যেটা নাই সেটা আপনি পরে জমা দিতে পারবেন যদি চান্স পান। আর যেটা নাই সেটার পরিবর্তে আপনি আপাতত আম, আপনার অনলাইন কপি যেটা মার্কশিট সেটা রাখতে পারেন। আর যদি প্রভিশনাল সার্টিফিকেট তুলতে পারেন, অনেকে তুলেন নাই, ইটস ওকে, না থাকলেও সমস্যা নাই। যাদের মূলত এইচএসসি সার্টিফিকেটটা নেই আমি তাদের ক্ষেত্রে বলছি, এছাড়া বাকি ডকুমেন্টস তো সবার থাকারই কথা। সো ডকুমেন্টস অবশ্যই এক সেট মেইন কপি যেটা, এবং এক সেট ফটোকপি। ফটোকপি বলতে মূলত স্ক্যান কপি হলে সব থেকে ভালো হয়। যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনার মেইন কপিগুলো স্ক্যান করে আপনার ইমেইলে এক সেট নিয়ে রাখবেন, হ্যাঁ, পিডিএফ করে ড্রাইভে নিয়ে রাখবেন, কারণ এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। সো এক সেট স্ক্যান কপি করে সেটা ফটোকপি করবেন। আর যদি স্ক্যান কপি করেন সেক্ষেত্রে আর সত্যায়িত করার প্রয়োজন নাই, যদি ফটোকপি করেন সেক্ষেত্রে সত্যায়িত করে নেওয়াটা ভালো, কারণ আর্মি নার্সিং এর সবকিছু ওরা খুব স্ট্যান্ডার্ড লেভেলে চায়, তো সেজন্য সত্যায়িত করা থাকলে আরো ভালো। সত্যায়িত না করতে পারলেও কোনো সমস্যা নাই, তবে করতে পারলে ভালো। ওকে, সো এটা হচ্ছে প্রথম ডকুমেন্টস নিয়ে কথা। আরেকটা হচ্ছে ড্রেস আপ। আমি কিছুক্ষণ আগেই আমাদের কিছু পুরাতন স্টুডেন্ট ছিল আর্মি নার্সিং এ পড়ে, এফএমআই এ চান্স পেয়েছে বিগত বছরে, তাদের সাথে আমি একটু কমিউনিকেট করার ট্রাই করেছি। সবাই আসলে কথা বলতে চায় না, কারণ এটা নিষেধ করা হয় এফএমআই থেকে যে তাদের স্টুডেন্টরা কোনো ইনফরমেশন বাইরে লিক করা যাবে না। এবং আমি যে আপনাদের প্রতি বছর ভাইবা ক্লাস নেই সেটা নিয়েও অনেকে কথা বলে। আসলে এফএমআই এর ব্যাপারটা অনেক সেন্সিটিভ এবং হচ্ছে একটু ডিফারেন্ট অন্যান্য নার্সিং থেকে, সেজন্য ওরা চায় কোনো ইনফরমেশন যেন বাইরে লিক না হয়। দেখতে পাচ্ছেন না, কোনো কোয়েশ্চেনও পরীক্ষার পরে দিয়ে দেওয়া হয় না, আপনাদের থেকে কালেক্ট করে করে সবগুলো প্রশ্ন একত্রিত করা হয়েছে। সো এইভাবেই আর কি। এনিওয়ে, মূল কথায় ফিরে আসি। So, আপনার ড্রেস আপ নিয়ে আমি কিছুক্ষণ আগেই কথা বললাম এক স্টুডেন্টদের সাথে। ড্রেস আপ অবশ্যই মেয়েদের ক্ষেত্রে থ্রি পিসটাকেই ওরা রিকমেন্ড করছে, যারা
প্রাক্তন স্টুডেন্ট যারা বিগত সালে এফএমএ চান্স পেয়েছে। সো থ্রি পিস বলতে তো আপনারা বুঝেন মেয়েরা ভালো করেই। আহ আপনি বোরখা না পরে যাওয়ার জন্য ওনারা বলেছে। হ্যাঁ, বোরখা জিনিসটা অ্যালাউ না ওখানে, কিন্তু আপনি চাইলে হিজাব পরতে পারেন, হিজাবের সাথে ম্যাচ করে ড্রেস পরবেন। খুব শালীনতা বজায় রেখে সুন্দর ড্রেস আপ পরবেন। আর হচ্ছে অর্নামেন্ট, হ্যাঁ ওড়না নিতে পারেন কোনো সমস্যা, ওড়না হিজাব নিতে পারেন কোনো সমস্যা নেই, তবে বোরখা না পরে যাওয়ার জন্য বলছে। আর খুব সিম্পল, বেশি কালারফুল, বেশি গর্জিয়াস ড্রেস পরার দরকার নাই। মানে নর্মালি যেটা ভালো, শালীন, যেটা থ্রি পিস যেভাবে আপনাকে সুন্দর লাগে, বেশি মেকআপ করার দরকার নাই। হ্যাঁ, এটা নিয়েও কথা বলেছে যে খুব লাইট মেকআপ যদি করেন, হ্যাঁ খুব গর্জিয়াস হয়ে যাওয়ার দরকার নাই। আপনি কোনো বিউটি কন্টেস্টে যাবেন না, আপনি আর্মি নার্সিং এ চান্স পেতে যাবেন, সো ওরা যেন আপনাকে দেখেই মনে করে যে আপনি ভদ্র এবং খুব নম্র, ভালো একজন স্টুডেন্ট, এটা যেন মনে করে। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে গোল্ড রিংস বা হচ্ছে কানের জিনিস, নাকের বা হচ্ছে গলার যে গোল্ড বা ইমিটেশন যেটাই বলেন, এগুলো নিষেধ করা হয়েছে। খুব সিম্পলের মধ্যে যেভাবে অর্নামেন্টস নেওয়া যায় সেটাই করবেন, হ্যাঁ বেশি গর্জিয়াস ভাবে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে ড্রেস আপ। এবং হচ্ছে আপনার, আমি আবারও বলছি, বোরকাটা অ্যাভয়েড করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ অলসো দ্য লাস্ট ইমপ্রেশন। সো বোরকা পরে যেতে নিষেধ করেছে। বোরকা ছাড়া আপনি থ্রি পিস বা আপনাদের মেয়েদের যে শালীনতা বজায় রেখে বা ভদ্রতা বা সৌন্দর্য যেটাতে প্রকাশ পায়, মানে সৌন্দর্য বলতে শালীনতা বোঝাচ্ছি, সেরকম ভালো একটা ড্রেস পরে যাবেন। হিজাব বা ওড়না পরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ডকুমেন্টস একটা ফাইলে রাখবেন সুন্দরভাবে। একটা ট্রান্সপারেন্ট ফাইল অথবা যে কোনো ভালো একটা ফাইলে সবগুলো ডকুমেন্টস রাখবেন। আচ্ছা, সেটা নিয়ে যাবেন ভাইবা রুমের, যেখানে আপনার সিট প্ল্যান দেওয়া থাকবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আপনি এফএমআই গেলে ওখানে সিট প্ল্যান দেখবেন কার কখন ভাইবা, একজনের পরে আপনাদেরকে ডাকা হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। So, আপনার যখন সিরিয়াল আসবে ভাইবা রুমে ঢোকার আগে এভাবে তিনটা শব্দ করবেন, হ্যাঁ এরকম তিনবার। আমি বুঝাতে পারি নাই মনে হয়। ধরেন এটা হচ্ছে দরজা, সো ওয়ান, টু, থ্রি, তিনটা নক করবেন। তারপরে বলবেন মি আই কাম ইন স্যার। তো ওনারা আপনাকে আসতে বলবে, ইয়েস কাম ইন। তো আপনি ভিতরে যাবেন। তো ওরা যদি বলে প্লিজ হ্যাভ ইউর সিট, আপনি বসে পড়বেন। ওরা যদি না বলে আপনি দাঁড়িয়ে বলবেন মে আই সিট ডাউন, অথবা স্যার আমি কি বসবো বা আমি কি বসতে পারি। তারপরে ওরা বলবে ওকে, হ্যাভ ইউর সিট, বসো। তারপরে হচ্ছে মেইন, আচ্ছা ভাইভাতে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আগে আমি কিছু কথা বলে নিই, পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেটা উত্তর দেবো। ভাইভাতে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জেস্টার পোস্টার। জেস্টার পোস্টার মানে হচ্ছে তোমার বডির মানে মুভমেন্ট। হ্যাঁ, এই যে আমি একটু পর পর দেখবা হাত মুভ করতেছি, বা আমি তোমাদের সাথে আই কন্টাক্ট করার ট্রাই করতেছি অনলাইনে যদিও, বা হচ্ছে আমি বসে আছি, আমি দাঁড়িয়ে নাই, বা হচ্ছে আমি একটা উম, আহ, মানে দেখো আমার চুল এখানে ইয়ে করে আছে। হ্যাঁ, এই চুলের ব্যাপারেও কথা বলছে। ছেলেদের যে ওখানে কোনো চান্স নাই, মেয়েদের ক্ষেত্রে যেটা, আমার স্টুডেন্ট, আগের স্টুডেন্ট বলল যে আপনার চুল একটা আহ একটা জুটি করে বাঁধতে পারলে ভালো। হ্যাঁ, চুল ছেড়ে যাওয়া যাবে না, এই কথাটা বলতে ভুলে গেছি। অনেক মেয়েরা হচ্ছে চুল ছেড়ে একদম চুল ওপেন রেখে মাথায় ওড়না দিয়ে যায়। তো এটা করতে নিষেধ করছে, বলছে যে একটা জুটি বানলে সব থেকে ভালো। হ্যাঁ, একটা জুটি বেঁধে চুল পিছনে রাখবেন, এটা আর কি স্মার্ট লাগবে। আর হচ্ছে আপনি চাইলে বেনি করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চুল খোলা রাখতে নিষেধ করছে। হ্যাঁ, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ফাস্ট কথা বলছি যেন, তারপরেও আমি অনেক কথা বলবো তো সবকিছু যেন টাইমের মধ্যে শেষ করতে পারি। সো আমি এখনো ভাইবা ক্লাসের পূর্ববর্তী যে জিনিসগুলো মনে রাখা দরকার আপনাদের, সেগুলো আবার রিমাইন্ড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি করবেন? ভাইভাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আই কন্টাক্ট মেনটেন করা সবার সাথে, খুব নর্মালি স্মাইলিং ভাবে কথা বলা। মানে তারা যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনি একটা
মানে ভালো নার্স হবেন ফিউচারে। ফার্স্ট ইমপ্রেশনে দেখেই যেন, আপনার চেহারা দেখেই যেন ওরা আপনাকে সিলেক্ট করে ফেলতে পারে। চেহারা বলতে কি মানে সৌন্দর্য না, চেহারা বলতে আপনার ওভারঅল আউটফিট বা আপনার অ্যাপিয়ারেন্স দেখে যেন ওরা মনে করে না, স্টুডেন্টটা ভালো, ওকে একটা চান্স দেওয়া যেতে পারে। বাকিটা ডিপেন্ড করবে আপনার ভাইবার পারফরমেন্সের উপর, আপনি কথা বলতে পারছেন কিনা, আপনি ইংলিশে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারছেন কিনা। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এফএমআই ভাইভাতে ভালো করার সব থেকে বেশি ইয়ে হচ্ছে আপনার ইংলিশ, ইংলিশ উচ্চারণ বা ইংলিশে ইন্ট্রোডিউস করা, এবং হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এবং আপনি এফএমআই কেন পড়তে চান, এই জিনিসগুলো যদি ভালোভাবে ওদেরকে বলতে পারেন, তাহলে আপনার চান্স মোটামুটি 100%। কারণ প্রথমে মেডিকেল টেস্ট হওয়ার পরে অনেকেই ওখানে বাদ যাবে, তারপরে ভাইভাতে ওরা মেইনলি এই তিনটা জিনিস দেখবে। একটা হচ্ছে আপনার ধরেন আপনার এসএসসি ইন্টার রেজাল্ট এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট, এটা তো আছে। আপনার অ্যাপিয়ারেন্স মানে আপনার ড্রেস কোড, তারপরে হচ্ছে আপনার কথাবার্তার স্মার্টনেস, আপনি কত ভালোভাবে উত্তর দিতে পারছেন সেটার উপর, এবং আপনার ইংলিশ কেমন। হ্যাঁ, ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট এফএমআই ভাইবার জন্য। এবং ভাইয়া, আপনার প্রশ্ন উত্তর, হ্যাঁ, এই জিনিসগুলো মেইনলি দেখবে। জি ভাইয়া বলেন। কি ওখানে আগে মেডিকেল হবে তারপর কি ভাইভা? ইয়েস, হ্যাঁ, আগে মেডিকেল টেস্ট হবে, তারপরে ভাইবা হবে। আচ্ছা, মেডিকেলে যারা বাদ পড়ছে তারা আর ভাইভা নেওয়া হবে না, তাই তো? না, মেডিকেলে বাদ গেলে আর ভাইবাতে ডাকবে না। ওকে। সো আমি যেটা বলতেছিলাম, সো ভাইবাতে তোমার সুন্দরভাবে বসতে হবে। হ্যাঁ, অনেকে জানে না কিভাবে ভালোভাবে। তোমার এই যে দুইটা হাত, এটা তোমার পায়ের উপরে, মানে যেভাবে বসবা এখানে রাখবা, আমি দেখাতে পারছি না, জাস্ট এইভাবে নিচে রাখবা সুন্দরভাবে ভদ্রভাবে এভাবে। স্যারদের দিকে তাকাবা, আগে পায়ে দেখবা কে 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 আছে এখানে। ঠিক আছে। তো সুন্দর পায়ের উপরে বলতে তোমার মানে বসলে যে এইভাবে যেভাবে রাখা হয় আর কি। হ্যাঁ, জাস্ট এইভাবে নর্মালি আমরা যেভাবে বসে, আমি দেখাতে পারছি না but তোমরা বুঝে নাও। তো এইভাবে সুন্দরভাবে স্মাইলিং ভাবে, মানে হাসি না, হি 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 না, জাস্ট নর্মালি যেটা আর কি, নর্মালি যতটুকু স্মাইল রাখা দরকার ফেসে, যেন তারা তোমাকে কনফিডেন্ট এবং ভালো স্টুডেন্ট মনে করে। তো তুমি আই কন্টাক্ট মেনটেন করবা, ওরা প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইংলিশে। হ্যাঁ, তো আমি দুইটা স্যাম্পল দিছি তোমাদেরকে গ্রুপে, তোমরা সবাই আমার স্যাম্পল ফলো করলে সবাই, ওরা মনে করবে যে সবাই কোনো একটা ক্লাস থেকে মুখস্থ করে আসছে। ঠিক আছে। তো তুমি তোমার মতো করে বলার ট্রাই করবা, আর এমন ভাবে বলবা যেন ওরা এটা না মনে করে যে তুমি মুখস্থ বলতেছো। আমি বেশ কয়েকজন এটা শুনছি, আমাকে কয়েকজন স্যাম্পল পাঠাইছে ভয়েস রেকর্ড করে। তো তোমরা চাইলে গ্রুপে দিতে পারো বা আমাকে দিতে পারো যে একটা রিভিউ দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে অনেকের উচ্চারণ ঠিক আছে, আবার অনেকের দেখা গেছে এক্সপ্রেশন ঠিক নাই। ধরো আমি একটা কথা বলতেছি, সেটার মধ্যে একটা নাটক দেখো না, নাটকে ছেলে মেয়েরা বা গার্ডিয়ানরা কিভাবে কথা বলে, বা উপস্থাপনা দেখো না তোমরা, যারা উপস্থাপক তারা কত সুন্দরভাবে ওয়ার্ডটা বলে। তো আহ, তোমার বলার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করবে। তুমি একটা এক্সপ্রেশন দিয়ে কথা বলা শিখতে হবে, সুন্দরভাবে কথা বলা শিখতে হবে। সেটা তো এখন আসলে এক দুই দিনে শেখার বিষয় না, এটা অনেক দিন প্র্যাকটিসের বিষয়। সো তোমরা এ পর্যন্ত কতজন, একটু মেসেজে লিখো জাস্ট, কতজন ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা ভালোভাবে প্র্যাকটিস করছো। যদি করে থাকো ইয়েস লিখো, যদি এখনো প্র্যাকটিস করে না থাকো তাহলে নো লিখো। ওকে। সো এটা আসলে অনেকবার প্র্যাকটিস করতে হবে, উচ্চারণটা সহিশুদ্ধ হতে হবে। আরবিতে বলে আর কি সহিশুদ্ধ, কারণ আরবি উচ্চারণে ভুল করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। ইংরেজিতে ভুল ওয়ার্ড বললেও মানে কাছাকাছি অর্থ থাকে বা কম বেশ চলে, কিন্তু মিনিং টা ভালো থাকে না। যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি যে উচ্চারণ এবং তোমার ফ্লুয়েন্সি, যেটাকে কনসিস্টেন্সিও বলা হয়, ধারাবাহিকতা, মানে তুমি একটা সেন্টেন্স করে বলো, হ্যাঁ, যে লাইক দিস ইজ রুবেল হুসাইন, বা মাই নেম ইজ রুবেল হুসাইন, আই এম ফ্রম কুমিল্লা। সো এরকম একটা একটা সেন্টেন্স করে বলো। এমন ভাবে বইলো না যেন ওরা মনে করে যে তুমি মুখস্থ বলতেছো। তুমি খুব প্রাঞ্জল ভাবে বলবা, হ্যাঁ, তুমি খুব সুন্দর ভাবে বলবা, যেন তোমাকে কনফিডেন্ট মনে হয় যে তুমি হ্যাঁ ইংলিশটা বুঝে বলতেছো, মুখস্থ বলতেছো না। মুখস্থ বিদ্যা মানে ভালো না।
তোমাকে অবশ্যই বুঝে বলতে হবে। আর এখানে আমি কয়েকটা পয়েন্ট দিছি, তোমরা যদি স্যাম্পল দুইটা দেখো ইন্ট্রোডিউস ইউর সেলফে, তোমরা একটু ভালো করে দেখে নিবা, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবা। আর এফএমআই এর ভালো দিকগুলো আমি আগের ক্লাসেও মেবি বলছি, বা এফএমআই আমরা কেন পড়তে চাই এটার অ্যান্সারে এফএমআই এর যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলা তুলে ধরবা, আমি বলবো একটু পরে, জাস্ট একটু আগে ধারণা দিচ্ছি। সো ইন্ট্রোডিউস ইউরসেলফটা তোমরা প্লিজ ভালো করে রেকর্ড করবা, আয়নার সামনে যে মনে করবা যে ওখানে আয়নার অপোজিটে আমার টিচার আমাকে জিজ্ঞেস করতেছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নাও আমি হচ্ছে আয়নার সামনে বলবো। সো এইভাবে হচ্ছে তোমরা প্র্যাকটিস যদি করতে পারো, ইট উইল হেল্প ইউ আ লট। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো গতবারের বা এর আগের বছরের কিছু কমন কোয়েশ্চেন আরো কিছু আমি কালেক্ট করেছি, যেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলি, তোমরা একটু শোনো। সো ফার্স্ট অফ অল যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা তো অলরেডি বললাম। তারপরে ইংলিশ থেকে কিছু প্রশ্ন করে, আমি তোমাদেরকে টপিক গুলো বলছি। আচ্ছা যা, যাই হোক, তোমরা হচ্ছে একটু ইয়ে করো, ওই যে নোট করতেছো কি তোমরা, আমি কিন্তু খুব ফাস্ট কথা বলতেছি। আচ্ছা, তোমরা কি নোট করো নাকি জাস্ট শুনতেছো? নোট করতে হবে, হ্যাঁ, নোট করতে হবে। আমি যা যা বলি অনেক কিছুই তো বলতেছি, সবকিছু তো তোমার মনে থাকবে না, অবশ্যই তোমাকে নোট করতে হবে। হ্যাঁ, খাতা কলম আছে সাথে নাকি জাস্ট শুনতেছো? খালি শুনলে হবে না। আচ্ছা, গত ক্লাসে আমি কিছু ইংলিশের টপিক বলছি, হ্যাঁ, ইংলিশের টপিক বলছি, ইংলিশের টপিক গুলো আবার বলে দেই। এটা হচ্ছে টেন্স, ভয়েস, হ্যাঁ, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে রাইট। ট্রান্স ট্রান্সলেশন, এগুলো একটু রিভিউ করবা ইংলিশের, হ্যাঁ। ইলেকট্রিসিটি চলে গেছে, ওকে, কিন্তু একটু লিখতে হবে, না লিখলে তো ভুলে যাবেন। এনিওয়ে, সো মোটামুটি গ্রামারের ইংলিশের এই টপিক গুলা, মানে মেইন মেইন যে টপিক গুলা যেগুলো আপনারা ভর্তি পরীক্ষার সময় পড়ছেন, এগুলো একটু রিভিউ করবেন। আচ্ছা, সাধারণ জ্ঞান তখন, জি বলেন। ভয়েস রাইট ফর্ম অফ ভার্ব, লিখে দিছি, ট্রান্সফরমেশন। চ্যাট চ্যাট বক্স দেখেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হয়। ও আচ্ছা, একজন লিখছে এফএমআই বলবো নাকি ফুল ফর্ম বলতে হবে? আচ্ছা, আপনি এফএমআই, ওরা এফএমআই বলবে। আর আপনাকে জিজ্ঞেস করতে পারে আলাদা করে এফএমআই এর অ্যাব্রিভিয়েশন কি, হ্যাঁ, আপনি বলবেন আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট। কিছু কিছু শব্দের অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করবে, যেমন এফএমআই, বিএসসি ইন নার্সিং। বিএসসি ইন নার্সিং এর অ্যাব্রিভিয়েশন জানেন সবাই? বিএসসি ইন নার্সিং এটার ফুল মিনিং জানেন সবাই? Bachelor of Science. নার্সিং। ব্যাচেলর, এ সবাই একটু মুখস্থ করে নেন, হ্যাঁ, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। ইন নার্সিং। ওকে, লিখে দিছি, চ্যাট বক্সে দেখেন, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। ওকে, আর এফএমআই তো বললাম আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট। আচ্ছা, তারপরে যেমন এ এম, তারপরে পিএম, এটার অ্যাব্রিভিয়েশন জানেন? এ এম পি এম। আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এ এম পি এম সম্পর্কে ডিটেলসে লিখে দিচ্ছে, আপনারা একটু কপি করে গ্রুপে ফরওয়ার্ড করে দেন, কপি করতে পারবেন কিনা। আচ্ছা, এ এম মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, অ্যান্টি মেরিডেম। ওকে, অ্যান্টি মেরিডেম। আর হচ্ছে পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডেম, মেরিডিয়াম বা মেরিডেম যেটাই বলেন। সো এটা মিনিং আছে, হ্যাঁ, এখানে ডিটেলস দিয়েছি, একটু দেখে নিবেন, হ্যাঁ, এএম পিএম। আচ্ছা,
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আহ, এটা হচ্ছে এরকম কিছু অ্যাব্রিভিয়েশন থাকবে, হ্যাঁ, এফএমআই বা বিএসসি ইন নার্সিং বা হচ্ছে এমপিএম, এই জাতীয় কিছু জিনিস থাকবে, এগুলো জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে হচ্ছে আগে তো বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ রিলেটেড অনেক প্রশ্ন করতো, কিন্তু এবছর আমি বলছি যে আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু পড়াশোনা করবেন, প্লাস হচ্ছে সেক্টর, মুক্তিযুদ্ধের যে সেক্টর গুলা ছিল সেই সেক্টর গুলা সম্পর্কে পড়াশোনা করবেন। তারপরে জিয়াউর রহমান সম্পর্কে একটু পড়াশোনা করবেন। তারপরে হচ্ছে ইউনুস, ডক্টর ইউনুস সম্পর্কে একটু পড়াশোনা করবেন। জিয়াউর রহমান ইউনুস, বা হচ্ছে এইবার আন্দোলন, হ্যাঁ, 24 সালের যে আন্দোলন হলো, এগুলা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, এগুলা সাম্প্রতিক। আর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা আমি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে অলরেডি গ্রুপে দিছি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আমি 2টা পোস্ট দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এফএমআই ভাইবা গ্রুপে। তো এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন শহরে জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মারা গিয়েছেন, কত সালে উনি নার্সিং সেবাটা দিয়েছেন, বা ওনাকে কেন লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, তো এই জাতীয় যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ভালো করে শিখে নিবেন, হ্যাঁ, ভালো করে পড়ে নিবেন। আচ্ছা, বলেন তো ইন্টারন্যাশনাল নার্সেস ডে কবে? 12ই মে। 12ই মে। 12 মে। 12ই মে। হ্যাঁ, গত ক্লাসে বলেছি আপনাদেরকে। ওকে, সো 12 মে। এবং এই বছর থিমটা কি জানেন? এবং এই বছর ইন্টারন্যাশনাল নার্সেস কাউন্সিল যে নার্সেস ডে পালন করতেছে, সেটার ইন্টারন্যাশনাল সেমিনারটা কোন দেশে হচ্ছে জানেন? না না ভাইয়া। ভাইয়া। যেন খবর রাখতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে ফিনল্যান্ডের হেলসিনকি। ওকে, ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে, হেলসিনকিতে হচ্ছে। আমার একটা ক্লাসমেট মাস্টার্সের, ওই আপু গভর্নমেন্ট জব করে, উনি ওখানে গিয়েছে, আরিফা আপু। ওকে, সো ফিনল্যান্ডের হেলসিনকিতে, হেলসিনকিতে এবারের হচ্ছে নার্সেস সেমিনার, ইন্টারন্যাশনাল নার্সেস সেমিনার হচ্ছে। পৃথিবীর সব দেশ থেকে যারা কোয়ালিফাইড নার্স বা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নার্স, তারা হচ্ছে ওখানে গিয়েছে। বাংলাদেশ থেকে কয়েকজন গেল দেখলাম, 3-4 জনের মতো। ওকে, সবাইকে আমার কথা বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যায়। জি স্যার। ওকে, গুড। আচ্ছা, বিজ্ঞানের বেসিক সম্পর্কে পড়াশোনা করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে নার্সেস ডে তো 12 12 মে, কিন্তু 12 মে কেন নার্সেস ডে, এটা সম্পর্কে কি জানেন? জি, এটা হচ্ছে আপনার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাইটিঙ্গেলের জন্মদিন। জন্মদিন। কি? এটা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, এই জন্য ভাইয়া। ওকে, সো এটা কত কত তারিখে বলেন তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম? 12ই মে। 12ই মে। 12ই মে Yes, এটা 1820। হচ্ছে 1820। বার্থ অ্যানিভার্সারি অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হ্যাঁ, 1820 থেকে 1910। 1820 থেকে ফ্লোরেন্স 1910। নাইটিঙ্গেল 1820 সালে জন্মগ্রহণ করেছেন, এবং শুনতে উনিশ পাচ্ছেন কি? জি জি ভাই, ভাইয়া। ভাইয়া। 19। ওকে, স্যার, 1910। 1910 ওকে, সালের 4ই আগস্ট। ওকে, সো এটা লিখে দিলাম গ্রুপ হোয়াটসঅ্যাপে, সরি হোয়াটসঅ্যাপে না, এখানে চ্যাটে, একটু দেখে নিবেন। আচ্ছা, আচ্ছা, বিজ্ঞানের কিছু টপিক বলেছি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ টপিক, যেমন খাদ্য, পুষ্টি, ভিটামিন, বিভিন্ন রোগ সম্পর্কে, আবার কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, হ্যাঁ, বা ডায়াবেটিস এর জন্য কোন হরমোন রেসপন্সিবল, বা হচ্ছে ডায়াবেটিস হলে কোন ঔষধ দেয়া হয়। হুম, ইনসুলিন। কি দেয়া হয় বলেন তো, ডায়াবেটিস রোগীদের কি দেয়া হয় ওষুধ? ইনসুলিন দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক? না, ইনসুলিন ইনসুলিন হরমোন। দেওয়া না, হয়। ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন, ওকে, ভেরি গুড, ইনসুলিন দেয়া হয় যাদের ডায়াবেটিস, হ্যাঁ। আচ্ছা, সো ইনসুলিন। এরকম পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, বা হচ্ছে কোভিড-19, এই শুনেন, কোভিড দেশে কিন্তু আবার কোভিড-19 আসতেছে, সো কোভিড-19 সম্পর্কে আবার একটু গুগলে সার্চ করে পড়াশোনা করবেন।
করোনা ভাইরাস সম্পর্কে। আর মানুষের দেহের হাড় কয়টা বলেন তো? 206টা শিশু 206টা। সবচেয়ে বড় শিশুদের হাড়টা 300। কোনটা? বিগেস্ট? ফিমার। ফিমার ফিমার। হ্যাঁ, সবচেয়ে বড় ফিমার ফিমার। ফিমার। ভেরি গুড। সো এই জাতীয় এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, ধরেন কোষ কাকে বলে, কোষ কত প্রকার, হ্যাঁ, সেল, কোষ কত প্রকার জানেন? 2 প্রকার। আচ্ছা, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। কোষ কত প্রকার, কি কি, কয়েকটা বায়ুবাহিত রোগ, কয়েকটা পানিবাহিত রোগের নাম। ঠিক আছে? বায়ুবাহিত রোগ বোঝেন? জি হ্যাঁ, ভাইয়া। বাতাসের বাত- মাধ্যমে যেগুলো ছড়ায়। বাতাসের মাধ্যমে যেসব রোগ ছড়ায়, যেমন গুটি বসন্ত। হ্যাঁ, কোভিড-19ও বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। পানিবাহিত রোগের নাম বলেন তো দুই একটা। ডায়রিয়া টাইফয়েড। ডায়রিয়া। ডায়রিয়া, আমাশয়। টাইফয়েড, ডায়রিয়া। ভেরি গুড। ওকে। আচ্ছা, সো সাধারণ জ্ঞান তো বললাম কোন কোন টপিক। সাধারণ জ্ঞান হচ্ছে এটা, সাধারণ জ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সেক্টর, বা হচ্ছে জিয়াউর রহমান, ডক্টর ইউনূস, বা নোবেল পুরস্কার, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এই জাতীয় যে বাংলাদেশের প্রধান ব্যক্তিত্ব, হ্যাঁ, তাদের সম্পর্কে একটু পড়াশোনা করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা বলতেই ভুলে গেছি, গত ক্লাসে বলছি অবশ্য, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জেলা সম্পর্কে পড়াশোনা করবেন। হ্যাঁ, প্রত্যেকে নিজ নিজ জেলা সম্পর্কে পড়াশোনা করবেন। আপনার জেলাতে, আপনার জেলার দৈর্ঘ্য কত, বা আপনার জেলাতে, এগুলো গুগলে সার্চ করলে পাবেন। হ্যাঁ, আপনার জেলার মানে আয়তন, দৈর্ঘ্য না, সরি, আয়তন কত, বা আপনার জেলার বিখ্যাত মানুষ কে কে আছে, মুক্তিযোদ্ধা কে, কোনো কবি সাহিত্যিক আছে কিনা, বা হচ্ছে আপনার জেলার বিখ্যাত খাবার কি, বা আপনার জেলার দর্শনীয় স্থানগুলা কি কি। বুঝতে পারছেন সবাই আমার কথা? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভুলবেন না কেউ, কাইন্ডলি প্লিজ। আপনারা নিজের জেলা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, নিজের জেলা সম্পর্কে ভালো করে পড়াশোনা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বললাম ট্রান্সলেশন পড়বেন মোস্ট ইম্পর্টেন্টলি, আর গ্রামার কিছু টপিক বললাম। আচ্ছা, ক্রোমোজোম সম্পর্কে আপনাদের ধারণা আছে? ক্রোমোজোম, মানুষের দেহে ক্রোমোজোম কত জোড়া বলেন তো, বা কয়টা ক্রোমোজোম? 23 জোড়া। 46 জোড়া। 23 জোড়া। হ্যাঁ, 23 জোড়া। জোড়া। 46 টি। 22 জোড়া। 22 জোড়াকে কি বলা হয়, আর এক জোড়াকে কি বলা অটোজম। হয়? কি বলা হয়? অটোজম। আর এক জোড়া হচ্ছে সেক্স এটা এবং এক জোড়াকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। ইয়েস, তো 22 জোড়া হচ্ছে অটোজোম, আর হুম। এক পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা দ্বারা জেন্ডার নির্ধারিত হয়। হ্যাঁ, সো এটা আমি লিখে দিলাম, আপনি একটু পড়াশোনা করবেন এগুলা নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে উম আচ্ছা, বলেন তো আমাদের যে মুখ থেকে যে লালা নিঃসৃত হয়, এটার গ্রন্থিটার নাম কি? প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। হুম, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থেকে আমাদের স্যালাইভা নিঃসৃত হয়। ভেরি গুড। ওকে, সো বায়োলজি থেকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে সাধারণত। আম, আচ্ছা, অ্যাটম, কেমিস্ট্রি, হ্যাঁ, কেমিস্ট্রি, কেমিস্ট্রির বেসিক গুলা কি কি? ধরেন অ্যাটম, পরমাণু, অণু, পরমাণু, তারপর হচ্ছে আইসোটোপ, হ্যাঁ, এগুলা। আইসোটোপ, আইসোটোপ তো বোঝেন না? আইসোটোপ কি বলেন তো কেউ একজন? আইসোটোপ হচ্ছে প্রোটন প্রোটন সংখ্যা সংখ্যা একই নিউট্রন থাকে, সমান কিন্তু ভর ভর সংখ্যা সংখ্যা ভিন্ন ভিন্ন। থাকে। ওকে, একজন বলবেন কাইন্ডলি। একজন মাইক্রোফোন অন করে বলেন। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। হ্যাঁ, তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। হ্যাঁ, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, যার কারণে তাদের অ্যাটমিক ওয়েট বা আণবিক ভর ভিন্ন হয়। তাদেরকে হচ্ছে আইসোটোপ বলা হয়। দুই একটা আইসোটোপের উদাহরণ দেন তো। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। নাম কি?
এক নম্বর হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম। ভেরি গুড। সো প্রোটিয়াম এরকম, ডিউটেরিয়াম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইউ আর রাইট। ওকে, সো হাইড্রোজেনের আইসোটোপ 7টি, প্রকৃতিতে পাওয়া যায় মূলত 3টি। ওকে, আমিও তিনটাই শিখেছি, আমি সাতটার কথা জানি নাই, মাত্রই জানলাম তোমার থেকে। ওকে, না, সো সাতটা কেমিস্ট্রি, আছে, হ্যাঁ তিনটি হচ্ছে প্রাকৃতিক পাওয়া যায়। কেমিস্ট্রি, চারটা হচ্ছে শুনো, ভাবে প্রস্তুত করা ওকে, হয়। বেশি ডিটেলস দরকার নাই, বেসিকটা জানলেই হবে। আচ্ছা শুনো, কেমিস্ট্রি আর ফিজিক্সে কিছু ইয়া থাকে, কি বলে, আম, নীতি থাকে বা হচ্ছে ফর্মুলা থাকে, হ্যাঁ, এগুলা একটু রিভিউ করবা। আমার কথা কি বুঝতে পারছো? যেমন কেমিস্ট্রিতে হচ্ছে তোমার হুন্ডের নীতি, আউবাউ নীতি, এই জাতীয় আছে না, আরো কি কি জানি। বেসিক কেমিস্ট্রিটা তোমরা 9-10 এর বইটা ফলো করবা, হ্যাঁ, 9-10 এর যে ফিজিক্স কেমিস্ট্রি বই সেটা একটু পাশাপাশি একটু পড়তে পারো। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি। জি। স্যার শুনতে পাচ্ছেন? ইন্টারেরটা পড়ার দরকার নাই, জাস্ট 9-10 এর ফিজিক্স কেমিস্ট্রির বেসিক গুলা, জাস্ট একটু বেসিক গুলা সব পড়ার দরকার নাই, জাস্ট বেসিক নর্মাল জিনিসগুলা একটু রিভিউ করবা যদি সময় পাও। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপরে বলতেছি, দাঁড়াও। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে গত ক্লাসে বলছিলাম মেবি, ও যে তো এটা তো অলরেডি আমি একটু আগেও বললাম অলরেডি, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, হ্যাঁ, আর কোন খাবারে কোন ভিটামিন থাকে। অর্থাৎ ধরো ভিটামিন এ এর উৎস কি, এটা আমি গ্রুপে দিছি অলরেডি হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে, তোমরা নোট করে নিও, হ্যাঁ। ধরো ভিটামিন এ এর উৎস কি, বা ভিটামিন বি এর উৎস কি, ভিটামিন সি জাতীয় খাবার বা ফল কোনগুলা, এ জাতীয়। আচ্ছা, এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, হোয়াই এফএমআই, তুমি এফএমআই কেন পড়তে চাও? ঠিক আছে, হোয়াই এফএমআই, দেখি আমি তোমাদের থেকে কিছু পয়েন্ট শুনি, দেখি তোমরা বলো, একজন একজন করে বলো, এফএমআই কেন পড়তে চাও? জি ভাইয়া, বলবো। ইয়েস প্লিজ, বলেন। প্রথমত, এফএমআই এর পরিবেশটা অনেক সুন্দর। বর্তমানে নার্সিং শিক্ষা ব্যবস্থায় এফএমআই এর পড়ালেখার মান অনেকাংশে এগিয়ে আছে। এফএমআই এ যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে তারা বর্তমানে ভালো অবস্থানে যেতে পারছে। এছাড়াও এফএমআই এ অনেক ডিসিপ্লিন মেনটেন করা হয়, যেমন সকালে ঘুম থেকে সময় মতো ওঠা, এক্সারসাইজ করানো, সময় মতো খাওয়া, সময় মতো লেখাপড়া করা। আমি নিয়ম শৃঙ্খলা অনেক পছন্দ করি, ব্যক্তিগতভাবে আমি নিয়ম শৃঙ্খলা মেনে চলি। এফএমআই এ এজন্য আমি পড়তে চাই, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে চাই এজন্য। ওকে, তোমার অনেকগুলা পয়েন্টই ভালো, আর একটু আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, বাকিদের থেকে সেটা শুনলে বুঝে যাবা। আচ্ছা, আর কেউ বলবে? আমি আসলে সবার থেকেই মূলত শুনতে চাচ্ছি। আহ, সবাই একটু কাইন্ডলি রেসপন্স করো। ইয়েস, নেক্সট কে বলবেন? ভাইয়া আমি বলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। আমি এফএমআই পড়তে চাই কারণ এফএমআই আমি প্রথম থেকে আমি এফএমআই পড়তে চাই কারণ এফএমআই একটি ডিসিপ্লিন সম্পন্ন প্রতিষ্ঠান এবং এখানে পড়লে আমি মানুষের সেবা করতে পারবো। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা মানুষের সেবা করা এবং মানুষের জন্য কিছু করা। এফএমআই ওরকমই একটা প্রতিষ্ঠান। এছাড়া এখানে এফএমআই এর শিক্ষা ব্যবস্থা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক উন্নত মানের এবং এখানে সকালে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সম্পূর্ণ আমরা ডিসিপ্লিনের ভিতরে থাকবো এবং আমার ফ্যামিলিরও ডিসিপ্লিন অনেক পছন্দ আর আমি ব্যক্তিগতভাবে ডিসিপ্লিনে অনেক পছন্দ করি। এই কারণে আমি এফএমআই তে পড়াশোনা করতে চাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট। ভাইয়া বলবো। ইয়েস প্লিজ বলেন।
আমি আর্মি নার্সিং কলেজ সম্পর্কে জানতে পেরেছি। এখানে পড়াশোনার মান অন্যান্য নার্সিং কলেজ থেকে অনেক ভালো। এখান থেকে যারা পড়াশোনা করে বের হয়েছে তারা সবাই একটা ভালো পজিশনে আছে এবং এখানে অনেক ডিসিপ্লিন শেখানো হয়। এজন্য আমি মনে করি আর্মি নার্সিং কলেজ আমার জন্য সবচেয়ে ভালো হবে। এবং আমি যদি আর্মি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালোভাবে লেখাপড়া করার জন্য এবং ভবিষ্যতে একজন ভালো নার্স হওয়ার জন্য। আমি যদি নার্স হই তাহলে আমি মানুষের সেবা করতে পারবো। এই জন্য আমি এফএমআই এ পড়তে চাই। ওকে, ভেরি গুড। নেক্সট, আমি আপনাদের কমেন্টে একটু পরে দেব, সবারটা শুনে আমি জেনারেল ভাবে আরো কিছু অ্যাড করে আপনাদেরকে আবার বলবো। হ্যাঁ, আরো নেক্সট বলেন। স্যার, আমি একটু বলতে চাই স্যার, আমি একটু নার্ভাস আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই। নার্ভাস হওয়ার কিছু নেই, হ্যাঁ, কনফিডেন্ট থাকতে হবে। আমি আর্মি নার্সিং পড়তে চাই কারণ স্যার আর্মি ওয়ার্ডটাই আমার পছন্দ অনেক। তাদের স্যার দেখলে অনেকে দেশত্ববোধ জাগ্রত হয়, এবং তাদের দেখলে তাদের পোশাক পরিচ্ছন্ন এসব দেখলে স্যার ভালো লাগে। আর তাদের ডিসিপ্লিন সম্পর্কে অনেক শুনেছি, আর নার্সিং সম্পর্কে অনেক জেনেছি। নার্সিং পেশাটা একটা সেবামূলক পেশা, তাই এদিকে আর কি নিজেকে এগিয়ে নিতে চাচ্ছি। ওকে, ওকে, গুড ট্রাই। নেক্সট। ভাইয়া আমি কি চেষ্টা করবো একবার? ইয়েস, প্লিজ গো অ্যাহেড। এফএম এফএমএআই হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্ডারে একটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতি বছরই প্রায় দক্ষ এবং প্রশিক্ষিত নার্স তৈরি করে আসছে। সরি ভাইয়া, আমি আরেকটু মানে চেষ্টা করে একটু পরে বলছি। ওকে, নো ওয়ারি। নেক্সট প্লিজ। সবারটা আগে একটু শুনি, তাহলে আমি আসলে ওভারঅল একটা কমেন্ট দিতে পারবো। ইনফরমেশন কম বেশি সবাই একই জিনিসই বলবে, কিন্তু বলার একটা ধরন আছে। হ্যাঁ, বলাটা সুন্দর হতে হবে। কথাগুলা, হ্যাঁ, শব্দগুলা যে বলছি আমি, সেগুলো যেন শ্রুতি মধুর হয়। আমাদের বাংলা টিচার বলতো, হ্যাঁ, আহ, নারায়ণ স্যার, তো হচ্ছে একটা বলার মধ্যে যেন একটা সৌন্দর্য থাকে। কথা বলাটার মধ্যে তুমি যে কথাগুলা বলবা, এক একটা স্বর্ণের দামের মতো মনে করবা যে আমি খুব ভালো, সুন্দর, ভালো কথা বলছি। এবং সেটা যেন খুব ভালো ওয়েতে আমি বলি, যাতে আমার কথাটা আরেকজন শুনবে, সে যেন বুঝতে পারে যে আমি ভালোভাবে কথা বলি। আমি স্মার্ট। স্মার্ট মানে তোমার স্কিন ব্রাইট বা তুমি অনেক মেকআপ করে আসছো, বিষয়টা এরকম না। স্মার্ট মানে তুমি খুব স্বচ্ছ এবং খুব সুন্দর ক্লিয়ার ভাবে কথা বলতে পারো। এটা হচ্ছে স্মার্টনেস। তো এই জিনিসটা থাকতে হবে এফএমএ চান্স পাওয়ার জন্য। ওকে, হ্যাঁ, আমি আরেকজন থেকে শুনতে চাচ্ছি, প্লিজ। বলেন। ভাইয়া আমি বলি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। এএফএম এএফএমআই পরিবেশ সুন্দর। এএফএমআই এর ডিসিপ্লিন খুব ভালো এবং আমি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করি। তাছাড়া অন্যান্য কলেজ থেকে এএফএমআই এর পড়াশোনার কোয়ালিটিটা ভালো। তারপরে এখানে পড়াশোনা করে আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তাছাড়া এখানে অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, যেমন খেলাধুলা, গেমস, সেমিনার, এগুলোর মাধ্যমে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো এবং আমি আমার লক্ষ্য পৌঁছাতে পারবো। তাছাড়া এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, যেখানে আমি পড়াশোনা করেও নিজেকে নিরাপদ মনে করতে পারি। ওকে, ভেরি গুড, ভালো বলছেন আপনি অনেক। ওকে, নেক্সট। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। আরেকজন থেকে শুনবো, তারপরে হচ্ছে আমি ফিডব্যাক দিব আপনাদেরকে।
আর কেউ বলবেন? ভাইয়া আমি আরেকবার চেষ্টা করতে চাই, যদি কিছু না ওকে, মনে করেন। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলেন। এএফএমআই হচ্ছে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরি করে আসছে। আপনি কি এখানকার দেখে দেখে শিক্ষা ব্যবস্থা। বলতেছেন? শুনেন, দেখে দেখে না, আপনি হচ্ছে দেখেন কিন্তু আহ আপনি যে স্বতঃস্ফূর্ত ভাবে বলতেছেন সেভাবে বলেন। ভাইয়া দেখে দেখে না, আসলে এটা আমি নিজেই লিখছি। ওকে, একটু মানে পজ নিয়ে সুন্দরভাবে বলেন। ঠিক আছে। এখানকার শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং প্লেসমেন্টের সুযোগ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে উন্নত, তাই আমি মনে করি এএফএমআই তে পড়ার সুযোগ পেলে আমি নিজেকে একটি আদর্শ ও দায়িত্ববান নার্স হিসেবে তৈরি করতে পারবো। বিশেষ করে এখানে আমি যদি পড়ার সুযোগ পাই তাহলে আমি সিএমএইচ হসপিটালে জবের একটা সুযোগ পেতে পারি, যেখানে জব করতে পারলে আমি আহ তাদের সেবা করতে পারবো যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আহ তাই আমি পার্সোনালি মনে করি যে এখানে যদি আমি পড়ার সুযোগ পাই তাহলে মানে নিজেকে একটি আদর্শ নার্স হিসেবে গড়ে তুলতে পারবো। ওকে, গুড ট্রাই। আচ্ছা, থ্যাংক ইউ যারা যারা পার্টিসিপেট করেছেন। যারা করতে পারেন নাই মন খারাপ করেন না, নেক্সট ক্লাসে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আচ্ছা, সো আপনারা অনেক ভালো বলছেন। আপনাদের যারা মানে যারা যারা বলছে আপনারা অলরেডি কিছু আইডিয়া পাইছেন, সো আমি সেটার সাথে অ্যাডজাস্ট করে একই জিনিসটা কিভাবে ভিন্ন ভাবে বলা যায়। হ্যাঁ, সবাই কম বেশি সেম জিনিসই বলতেছে যে এফএমএ লেখাপড়ার মান ভালো, এখানে পরিবেশ সুন্দর, এখানে ডিসিপ্লিন আছে, এখান থেকে পড়লে ভালো জব পাওয়া যাবে, বা এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, এখানে আম, এখানে পড়লে নিজেকে কোয়ালিফাইড করতে পারবেন। এই জিনিসগুলো সবার কমন। হ্যাঁ, এর বাইরেও কিছু নাই। তো একই জিনিস কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কিভাবে কথাগুলো বলছেন। সো আপনি যেমন কয়েকজন দেখি বলছে এফএমআই পড়লে ভালো জায়গায় জব করা যায়। বিষয়টা আসলে এরকম না। এটা এভাবে বলার দরকার নাই, এটা নেগেটিভ হয়ে যায়। আপনি বলবেন যে এফএমআই লেখাপড়ার আহ, যে কোয়ালিটি সেটা খুবই ভালো, এবং এখান থেকে পড়াশোনা করে আহ, যারা এখান থেকে যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা এএফএনএস এ এফএনএস এএফএনএস এ নতুন একটা জিনিস বলি, গত ক্লাসে বলছিলাম মেবি। এএফএনএস হচ্ছে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস। অর্থাৎ যে সিএমএইচ হসপিটাল গুলো আছে, আমি সিএমএইচ হসপিটাল গুলোর লিস্ট আপনাদেরকে দিছি ওদিনকা। যাই হোক, সো এএফএনএস এ অনেকে আচ্ছা, এখান থেকে পড়লে এফএনএস এ জব পাবেন বিষয়টা এরকম না। হ্যাঁ, আরেকটা ক্লিয়ার করে নিই। এফএনএস জবের জন্য আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এরকম প্রিলি, রিটেন, ভাইবা, মেডিকেল টেস্ট সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এফএনএস এ মানে সিএমএইচ হসপিটালে নার্স হিসাবে জব করতে পারবেন। সো এফএমআই এ পড়লে ওখানে জব হয়ে যাবে বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা একটু আলাদা করে বলবেন। সো আপনি বলতে পারেন যে এফএমআই থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে না, একজন বলছে দেখি গ্রাজুয়েট কমপ্লিট করছে। গ্রাজুয়েট হচ্ছে পার্সন, আর গ্রাজুয়েশন মানে হচ্ছে পড়াশোনাটা। হ্যাঁ, যে গ্রাজুয়েট, যেমন আমি একজন নার্সিং গ্রাজুয়েট, আমি যদি বলি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মানে আমি নার্সিং পড়েছি, সেটা হচ্ছে গ্রাজুয়েশন। আর গ্রাজুয়েট হচ্ছে আমি, এই জিনিসটা একটু আলাদা করে বুঝবেন। গ্রাজুয়েট হচ্ছে ব্যক্তিটা, আর গ্রাজুয়েশন হচ্ছে পড়াশোনাটা। ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে এফএমআই এ যারা পড়াশোনা করেছে, আহ, আমি অনেকের থেকে শুনেছি, বা আমি আমার জানা মতে অনেকেই এফএনএস এ জবের স্কোপ তৈরি করতে পারে, বা অনেকে এফএনএস এ জব করে। অনেকে টিচিং এ শিক্ষকতা পেশায় নার্সিং এ নিজেকে নিয়োজিত করে। অনেকে হাসপাতালে নার্স হিসেবে কাজ করতে পারে, সরকারি বেসরকারি। অনেকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। এইভাবে স্পেসিফিক করে বলবেন যে আপনি কোন দিকটা ফোকাস করছেন। ধরুন আপনি বলতে পারেন যে আমি এফএমআই পড়তে চাই কারণ এফএমআই যে লেখাপড়ার মান, এবং এফএমআই থেকে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা যে গ্রুমিংটা দেয়া হবে, আমি ফিউচারে নিজেকে একজন দক্ষ নার্স এবং শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে চাই। সো আমি মনে করি এফএমআই আমার জন্য বেস্ট। আমি যদি ভবিষ্যতে টিচার বা নার্সিং এর টিচিং প্রফেশনে যেতে চাই, এফএমআই এর পড়াশোনাটা আমাকে অনেক হেল্প করবে। আপনি এইভাবে বলতে পারেন।
তো এই দুইটা জিনিস। আর একটা হচ্ছে এফএম এর পরিবেশ আর ডিসিপ্লিন, তো সবাই বলতেছেন খুবই ভালো। So একটু স্পেসিফিক করে বলবেন। কয়েকজন দেখলাম স্পেসিফিক করে বলছে, যেমন এক্সাম্পল দিয়ে বলবেন যে এখানে সকালে এক্সারসাইজ করানো হয় বা পিটি করানো হয়, তারপর নির্দিষ্ট টাইমে খাওয়ানো হয়, ক্লাস করা হয় নির্দিষ্ট টাইমে, রেস্ট নির্দিষ্ট টাইমে, সবকিছুই অনেক ডিসিপ্লিনের মধ্যে চলে। এবং আমিও ডিসিপ্লিন মেনটেন করে ফ্যামিলিতে বড় হয়েছি, এবং আমার বাবা মা আমাকে সেই শিক্ষাটা দিয়েছে। সবকিছু আমি ডিসিপ্লিনের মধ্যে পছন্দ করি। আশা করছি এফএমআই এর ডিসিপ্লিন আমি খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারবো, কারণ আমি ফ্যামিলিতে ডিসিপ্লিন ভাবেই বড় হয়েছি। তো এরকম ভাবে লিঙ্ক করে বলবেন যে আপনার ফ্যামিলিতে আপনি ডিসিপ্লিন নিয়ে বড় হচ্ছেন, প্লাস এফএমআই এ আপনি ডিসিপ্লিনটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন, এভাবে লিঙ্ক করে বলবেন। মানে এটাকে আমরা নার্সিং বলি রেশনাল। রেশনাল দিয়ে কথা বলা, যে আমি একটা কথা আন্দাজে বলছি না, অবশ্যই এটার পেছনে একটা যুক্তি আছে। ওই যুক্তিটা কি? আপনি বলতে পারেন যে এফএমআই এর পরিবেশটা অনেক সুন্দর। আপনি এইভাবে, এটা জেনারেল হয়ে গেছে, আপনি এইভাবে না বলে বলতে পারেন যে এফএমআই এর ক্লাসরুম, ল্যাব, বা হচ্ছে আমাদের হোস্টেল, সবকিছু অনেক স্ট্যান্ডার্ড বা সবকিছু অনেক কোয়ালিটি সম্পন্ন। মানে এইভাবে স্পেসিফিক একদম রেশনাল দিয়ে কথা বলবেন, তাহলে ওরা আপনাকে পছন্দ করবে। জেনারেল কথাবার্তা তো এফএমআই সুন্দর, এফএমআই ডিসিপ্লিন আছে, এভাবে বলার দরকার নেই। আপনি একটু স্পেসিফিক একদম টু দা পয়েন্টে বলবেন, তাহলে এটা আরো বেশি ভালো হবে। সো এই জিনিসগুলোই, একই জিনিস এক একজন আসলে এক এক ভাবে বলবে। আমার বলা বা আপনাদের বলার ধরন এক হবে না। তবে যে যত স্পেসিফিক, সুন্দর, সুনির্দিষ্টভাবে বলতে পারবে এবং গুছিয়ে বলতে পারবে। অনেকে নার্ভাস হয়ে যায়, কথা বলতে পারে না, এটার জন্য আমি বারবার বলছি আপনারা অবশ্যই আয়নার সামনে নিজেকে প্র্যাকটিস করাবেন। হ্যাঁ, আয়নার সামনে বলতে হবে, এবং হচ্ছে সম্ভব হলে ভিডিও রেকর্ড করবেন। হ্যাঁ, এভাবে আপনার ফোনটা ধরবেন এবং ফোনে ভিডিও রেকর্ড করে এ, কল্পনা করবেন যে হ্যাঁ, এই টিচার আমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলছে, আমি এখন সেটার ইন্ট্রোডিউস করব আমাকে। সো সেভাবে বলবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, হ্যাঁ, ইংলিশটা সুন্দরভাবে উচ্চারণ করবেন। সুন্দর না, আসলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, হ্যাঁ, কারেক্ট ভাবে উচ্চারণ করবেন। So, আমি বেশ কিছু জিনিস অলরেডি আলোচনা করে ফেলছি। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এফএমআই বা আর্মিতে আপনার পরিচিত কেউ আছে কিনা? তারপরে যদি পরিচিত কেউ থাকে, আপনার বাবা, চাচা, মামা, ভাই বা আঙ্কেল পরিচয় দেবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পরিচয় দিলে আরো ভালো। এখানে লিংক অনেক সময় কাজ করে। আপনার যদি ফ্যামিলিতে আর্মি পার্সন থাকে, সেক্ষেত্রে এটা অনেক সময় আপনাকে হেল্প করতে পারে। আর হচ্ছে বর্তমান, আমি ভাইয়া এটা আবারও বলছি, তিন বাহিনীর প্রধান, হ্যাঁ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর তিন বাহিনীর প্রধানের নাম, হ্যাঁ, তাদের পদবি, এগুলা একটু পড়াশোনা করে নেবেন গুগল থেকে। জি, বলেন। ভাইয়া যদি আর্মিতে না থাকে, যদি অন্য কোনো বাহিনীতে থাকে তাহলে কি বলবো? আপনাকে জিজ্ঞেস করলেই বলবেন। যদি জিজ্ঞেস করে যে আর্মিতে কেউ আছে কিনা, আপনি বলবেন স্যার, আমার ফ্যামিলিতে আর্মিতে কেউ নেই, তবে বিজিপিতে আছে বা নৌবাহিনীতে আছে বা বিমান বাহিনীতে আছে, সেভাবে বলবেন যদি জিজ্ঞেস করে। না বললে তো আপনি সাইদা এটা ওদেরকে জানানোর দরকার নাই। জাস্ট ইন কেস ওরা জিজ্ঞেস করে, তাহলেই আপনি বলবেন। বুঝতে পেরেছেন? জি। আর ভাইয়া যে আমার যদি জিজ্ঞাসা করে তারা কিসের জন্য আমাকে এখানকার ক্যান্ডিডেট মনে করে, এরকম যদি কোশ্চেন করে তাহলে কি বলবো? তাহলে তো আপনি কি বলবেন, এটা আপনাকে এমন কিছু বলতে হবে তারা যেন আপনাকে যোগ্য মনে করে। আপনি কি বলতে চান ওরা যদি আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে? সেটাই তো জানি না। হুম, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না ভাইয়া, অনেক ভাবছি কিন্তু খুঁজে পাচ্ছি না। না, ভেবে বের করতে হবে। আচ্ছা, আমি অন্য কারো থেকে শুনি। এফএমআই এ আপনাকে কেন চান্স দিব আমরা? ওয়াই উই উইল গিভ ইউ চান্স টু স্টাডি ইন এফএমআই? এফএমআই পড়তে কেন চান্স দিব, দেখি দু একজন বলেন তো, শুনি আপনাদের থেকে। কেউ বলতে পারবেন না? আমি বলে দিব। বলবো আমি। এই যে মোহনা আক্তার বলতে চাচ্ছে, হ্যাঁ, এমএসটি মোহনা, জি আপনি বলেন। আমি এফএমআই পড়তে চাই কারণ আমি এফএমআই পড়ে মানুষের সেবা করতে চাই। আর
না, এখানে আমার চান্স দিবেন, কারণ আহ, আমি একটু না, এটা হাসি। বলেন না এখানে আমার চান্স দিবেন, এইটা ভিন্নভাবে বলতে হবে। আচ্ছা, আপনি শেষ করেন, আমি বলছি। কেন দিবে, তাই না? আমি আমি এখানে আমি একটু হাসি খুশি থাকি, আর যেসব রোগী থাকবে রোগীদের আমি হাসির মাধ্যমে তাদের একটু প্রাণবন্ত করতে পারবো, এবং তাদের আমি আমার হাসির মাধ্যমে সুস্থ করে তুলতে পারবো। তাদের আমি উম সেটা তো পরে, সেটা তো 4 বছর পরে, কিন্তু আপনি এখানে আমরা পড়তে আপনাকে কেন সুযোগ দিব? সবাই তো কম বেশ ভালো নার্সই হবে, সবাই হাসবে। এখনকার কথা বলেন, এখন কেন আপনাকে চান্স দেব? আমি নার্সিং করবো আপনাকে। ভাইয়া আপনি বলে এনিওয়ান, দেন। এনিবডি এলস ওয়ান্ট টু ট্রাই? অন্য কেউ কি ট্রাই করবেন? আচ্ছা, আমি কয়েকটা পয়েন্ট বলি। আহ এফএম এর ভালো দিকগুলো আসলে এখানে তুলে ধরতে হবে, হ্যাঁ। আহ আচ্ছা, ভালো দিকগুলো কিভাবে বলবেন? ফার্স্ট অফ অল ডিসিপ্লিনের কথা বলবেন। আহ যে আমি ডিসিপ্লিন লাইফ খুব পছন্দ করি। আহ আশা করছি এফএমআই ডিসিপ্লিন এবং আমার পার্সোনাল যে ইন্টারেস্ট বা আমার যে ড্রিম নার্স হওয়া, সেটা আমাকে অনেক হেল্প করবে। আহ আর এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি বলি নাই এটা মেবি, কয়েকটা জিনিসে এফএমআই দেখবে তোমাকে ভাইবাতে। একটা হচ্ছে তোমার ড্রেস আপ, তোমার অ্যাপিয়ারেন্স, তোমার বডি মুভমেন্ট, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার ইংলিশে দক্ষতা, এবং তুমি কতটা প্রাণবন্ত ভাবে, কতটা নর্মাল ভাবে নিজেকে কন্ট্রোল করে কথা বলতে পারো। হ্যাঁ, অনেকে নার্ভাস হয়ে যায়, হাত পা কাঁপে, শেষ, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে কি চান্স হবে? হবে না। তোমাকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, হ্যাঁ। ভয় পাওয়া যাবে না, বা নার্ভাসটা খুব নর্মাল। নার্ভাস হলে কি করবা? একটা বড় ডিপ ব্রিথ নিবা, নাক দিয়ে নিঃশ্বাস নিবা, মুখ দিয়ে ছাড়বা। মানে এটা যেন না বোঝা যায়, খুব নর্মালি নিবা, হ্যাঁ। আমি জাস্ট নর্মালি তোমাদেরকে বলছি। মানে মনে মনে ডিপ ব্রিথ করবা। ডিপ ব্রিথ এক্সারসাইজ তোমাকে নার্ভাসটাকে কন্ট্রোল করে ফেলবে। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, হ্যাঁ, এটা প্র্যাকটিস করবা। নার্ভাস হয়ে গেলে এটা করলে নার্ভাসনেসটা থাকে না। আচ্ছা, আরেকটা হচ্ছে পানির বোতল রাখবে। হ্যাঁ, সবাইকে বলি, হ্যাঁ, ছোট করে একটা পানির বোতল রাখবে, এই সাইজের, হ্যাঁ, ½ লিটারের একটা। বা তোমার যদি পার্সোনাল পট থাকে, এটা হাতে রাখবা। এক হাতে ডকুমেন্টস, আর এক হাতে প্রয়োজনে পানির বোতল। পানির বোতল না নিয়ে কেউ যাবা না তুমি। পানির বোতল একটা সাথে রাখতে পারো, এটা কোনো অসুবিধা নাই। তুমি নার্ভাস হলে জাস্ট পারমিশন নিয়ে একটু পানি খাবা। So বলবা যে স্যার আমি একটু পানি খেতে চাচ্ছি বা পানি পান করতে চাচ্ছি, যেটাই বলো। পানি মাস ভুলা যায় না কেউ। আমি ক্লাসে যতজন আছে সবাই যেন পানির বোতল নিয়ে যাও। আচ্ছা, পানির বোতল নিয়ে গেলে সমস্যা নাই। সো নার্ভাস কন্ট্রোল করতে হবে। তাহলে প্রথমে কি বললাম? স্যার, কি কি দেখবে? পানির তোমার ড্রেস বোতল আপ, দেখে তোমার বুঝতে অ্যাপিয়ারেন্স। পারছি। ওকে, ড্রেস আপ, তোমার অ্যাপিয়ারেন্স, এবং তুমি আহ, ওদের কথা, ওরা ধরো তোমাকে রাগাই দিল একটা কথা বলে, হ্যাঁ, তুমি রাগ দেখানো যাবে না। বা ওরা তোমাকে বললো একটু নেচে দেখাও, তুমি যদি পারো নেচেই দেখাবা। ওরা যদি বলে একটা গান গেয়ে শোনাও, হ্যাঁ, একটা গান গেয়ে শোনাবা। মানে ওদের কথাকে কাউন্টার করা যাবে না। কথা বুঝতে পারছো? ওরা যেটা বলে ভাইভাতে সেটা মেনে নিতে হবে, কিন্তু তোমাকে ওরা ওইগুলোর জন্য ফোর্স করবে না কখনো। হ্যাঁ, তবে এখানে এসব এরকম স্টুডেন্টদেরই প্রায়োরিটি বেশি, যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি অ্যাক্টিভ। ধরো কেউ নাচতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ হচ্ছে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে, কেউ ভালো সাজাইতে পারে, ডেকোরেশন করতে পারে, সো কেউ আর্ট করতে পারে। এরকম স্টুডেন্টদের প্রায়োরিটি ওখানে বেশি। বা তুমি স্পোর্টসে খুব অ্যাক্টিভ, হ্যাঁ, তুমি ক্রিকেট, ফুটবল বা ভলিবল বা বাস্কেটবল বা যে কোনো গেমস, এগুলাতে তুমি পারদর্শী, এইসব স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি। মানে আমাদের বিগত সালে যারা চান্স পাইছে গত 4-5 বছর ধরে, সবাই যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি, তারাই কিন্তু ওখানে বেশি চান্স পাইছে। সেখানে ভাইয়া কিছু আমার স্টুডেন্টস। জি বলেন। হ্যাঁ, আমার কম্পিউটার ডাটাবেস প্রোগ্রামিং এর উপর একটা সার্টিফিকেট আছে। এটা কি মানে জি, নিয়ে যেতে হবে? বুঝি নাই। আমার কম্পিউটার
আমার কম্পিউটার ডাটাবেস প্রোগ্রামিং এর উপর একটা সার্টিফিকেট আছে সরকার প্রদত্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রুপে বলে দেয়া আছে, হ্যাঁ, কি কি ডকুমেন্টস লাগে সেখানে একটা পয়েন্টে বলছি যে আপনার যত পড়াশোনার বাইরে যদি কোনো সার্টিফিকেট থাকে বা কোনো ট্রেনিং থাকে, হ্যাঁ, সেটা ডকুমেন্টসও রাখবেন সাথে। আমি আবারও বলছি, এফএমআই এ তুমি যদি লাজুক, তুমি কথা বলতে ইন্ট্রোভার্ট, কথা বলতে পারো না, বা হচ্ছে তুমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, তাহলে সমস্যা আছে, হ্যাঁ, চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তোমাকে অবশ্যই এক্সট্রোভার্ট হতে হবে, সবার সাথে কথা বলতে হবে, মিশতে হবে, বা হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতে হবে, স্মার্টলি সবার সাথে কথা বলতে হবে। এবং তুমি যে স্পোর্টস, হ্যাঁ, খেলাধুলা বা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ গান কবিতা আবৃত্তি, এগুলা যারা বেশি পারবে তাদের ওখানে প্রায়োরিটি বেশি। আচ্ছা, সো স্যার এই এগুলো জিনিসটা তাদের বোঝাবো কিভাবে? ওরা জিজ্ঞেস করবে, এছাড়া তুমি তোমার ইন্ট্রোডাকশনের একটা পয়েন্ট আছে এখানে, তোমার হবিজ, তোমার হবি যদি হয় গার্ডেনিং করা, তোমার হবি যদি হয় গান গাওয়া, তোমার হবি যদি হয় ফ্রি টাইমে ড্যান্স প্র্যাকটিস করা বা স্পোর্টসে অংশগ্রহণ করা, সেটা হবিজের মধ্যে বলে দিবা। এরপরে ওরা যদি আরো পার্টিকুলার ভাবে জিজ্ঞেস করে, তাহলে তো তুমি আরো ডিটেলসে বলবাই, তাই না? আচ্ছা, সো আসলে নিজেকে কিভাবে যোগ্যতা সম্পন্ন, কেন চান্স দিবে, সেটা আসলে তোমার বলার উপর ডিপেন্ড করবে। তুমি ডিসিপ্লিন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং এখানে পড়াশোনা করে তুমি যে তোমার লাইফের যে গোল সেটার সাথে লিঙ্ক করবা। ধরো তুমি একজন ভালো নার্স হতে চাও, তাহলে তুমি এফএমআই এ তুমি বলতে পারো যে আমি ফিউচার একজন ভালো নার্স হতে চাই, বা আমি ফিউচারে একজন ভালো নার্সিং টিচার হতে চাই, এবং এই এফএমআই এর যে লেখাপড়ার কোয়ালিটি সেটা আমাকে গ্রুমিং এমন ভাবে, আমি বিলিভ করি আমাকে এমন ভাবে এফএমআই গ্রুমিং করবে যাতে আমি একজন ভালো টিচার হতে পারি ফিউচারে। বা আমি হচ্ছে এফএনএস এ, আমি সিএমএইচ হসপিটালে নার্স হিসাবে, ওরা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার, হ্যাঁ, যারা এফএনএস এ যারা নার্স, হ্যাঁ, ওরা ফার্স্ট ক্লাস, মানে অফিসার র্যাঙ্ক। তো তুমি বলতে পারো যে আমার নার্সিং অফিসার হওয়ার অনেক স্বপ্ন, সো এফএমআই পড়লে আমি সেই সুযোগটা, আমার স্বপ্নের খুব কাছে চলে যাবে, বাকিটা আমি আমার নিজের যোগ্যতা বলে সেটাতে পৌঁছাবো। তো আসলে তোমার বলার ধরনের উপর, তোমার বলার ওয়ের উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কিভাবে বলছো। আমি আবারও বলছি, তুমি এমন ভাবে কথাটা বলবা যেন ওরা তোমাকে ওভার কনফিডেন্ট মনে না করে, বাট তোমাকে মোটামুটি মোটামুটি যোগ্য মনে করে, যে না, এই স্টুডেন্টটা কনফিডেন্ট আছে এবং এই স্টুডেন্টটা কথা বলতে পারে এবং মনে হচ্ছে পরিশ্রমী। এবং তোমাকে বোঝাতে হবে যে তুমি একজন পরিশ্রমী স্টুডেন্ট, তুমি লেখাপড়া করো, তুমি অধ্যবসায় করো, বা তুমি নিজের ইংলিশ বা হচ্ছে বাংলা উচ্চারণ সেগুলা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এগুলা দিয়ে কিন্তু এগুলা প্রমাণিত হয়। আচ্ছা, একটা মাঝখানে একটা বায়োলজি প্রশ্ন করি, বলো তো সেলের মধ্যে কি কি থাকে, সেলের কম্পোজিশন গুলা কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, নো নো নো, সেল, কোষ, কোষের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াস, নিউক্লিয়ার গ্লাইকোপ্রোটিন। প্লাজম, ক্রোমোজোম। ফার্স্ট অফ অল হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের ভিতরে আবার ক্রোমোজোম থাকে। স্টিল মেমব্রেন, সাইটোপ্লাজম, তারপরে হ্যাঁ, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে কি থাকে? সাইটোপ্লাজম আছে, গলজি অ্যাপারেটাস আছে, তারপর মাইটোকন্ড্রিয়ান আছে, তারপর আর কি আছে, রাইবোজোম আছে, রাইবোজোম, তারপরে লাইসোজোম, হ্যাঁ, আর কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, ক্লোরোপ্লাস্ট আর আছে। গোলজি বডি। হ্যাঁ, সো এই এগুলা কিন্তু বেসিক, লাইসোসোম। হ্যাঁ, বায়োলজি বইগুলো একটু রিভিউ করবেন। আচ্ছা, আরেকটা বলছিলাম, গত ক্লাসেও বলছি, আজকে আবার বলি, তোমার নাম কি? তুমি যখন জিজ্ঞেস করবে তখন তুমি ফুল নাম বলবা, এবং তুমি বলতে পারো ইউ ক্যান কল মি। সাপোজ জিজ্ঞেস করলো তোমার নাম কি, তা আমি বললাম যে আমার নাম রুবেল হোসাইন। তো আমি তাদেরকে বলতে পারি, স্যার আপনি আমাকে রুবেল বলে ডাকতে পারেন, অথবা ইউ ক্যান কল মি রুবেল। অর্থাৎ আমাদের নিকনেম যেটা, ওরা যদি নাম জিজ্ঞেস করে, হ্যাঁ, ধরো জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তুমি বললা আমার নাম আরিফা খাতুন, স্যার আপনি চাইলে আমাকে আরিফা বলে ডাকতে পারেন, স্যার ইউ ক্যান কল মি আরিফা, এরকম ভাবে বলতে পারো।
আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করে নামের মিনিং কি, তোমার নামের মিনিং কি, সবাই সবার নামের মিনিংটা খুঁজে নিবা, হ্যাঁ? সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, নামের মিনিংটা গুগলে সার্চ করে নিবা বা তোমার বাবা মাকে জিজ্ঞেস করে নিবা, তারা নিশ্চয়ই তোমাকে একটা সলিউশন দিবে। আচ্ছা, সকালে কি খাইছো, এটা জিজ্ঞেস করে অনেক সময়। তো সকালে কি খাইছো সেটাতে খাদ্যের কোন উপাদান আছে? ধরো তুমি একটা ডিম খাইছো সকালে, তো ডিমের মধ্যে কি আছে? ডিমের প্রোটিন সাদা অংশটা আছে, হচ্ছে লিপিড প্রোটিন। আছে। হ্যাঁ, ডিমের সাদা অংশটা প্রোটিন, হলুদ অংশটা হচ্ছে ফ্যাট থাকে। তো এরকম ভাবে বলবা, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জেলা সম্পর্কে আবারও বলছি, ক্লাসের শুরুতে তোমার জেলা সম্পর্কে একটু পড়াশোনা করবা। আর হচ্ছে আম, তোমার জেলা সম্পর্কে ডিটেলস, আর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আরেকজন দিছে নার্স রুফায়দা, হ্যাঁ, রুফায়দার ইনফরমেশনটা গ্রুপে দেয়া আছে, সেটা একটু দেখে নিবা। আর মোস্ট ইসলাম। ইম্পর্টেন্টলি কোন ভিটামিন, হ্যাঁ, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কোন খাবারে কোন ভিটামিন আছে বা খাদ্য উপাদান আছে, সেগুলো একটু রিভিউ করবা। আচ্ছা, আজকের ক্লাসটাও ইনফরমেশন ক্লাস। নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিক্যালি প্রশ্ন জিজ্ঞেস করে করে আপনাদের ভাইবা নিব, হ্যাঁ? আজকে পর্যন্ত অলরেডি 10টা 33 বাজে, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ রাখতে চাই না, কারণ অনেকে ঘুমায় যাবে আবার। So, আপনাদের যদি আমি ভাইয়া 5 মিনিট রাখছি কোয়েশ্চেন অ্যান্সার সেশন, হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা চাইলে কথা বলতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। তো ভাই আমরা যে ভাইবার রুমে যাব, সেখানে কি আমাদের ড্রেসের কালারটাও কি তারা নোটিস করবে? বুঝিনি, আবার বলেন কাইন্ডলি। আমরা যখন ভাইবার রুমে যাব, তারা কি আমাদের ড্রেসের কালারটাও নোটিস করবে? হ্যাঁ, ড্রেসের কালারটা যেন স্মার্ট, শালীন, ভদ্র, ভালো এরকম হয়। বেশি কালারফুল পরার দরকার নাই, হ্যাঁ, সিম্পল। বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস, মানে সিম্পল, শালীন, ভদ্র, সুন্দর এরকম একটা ড্রেস পরবেন, ঠিক আছে? জি। এবং চুল অবশ্যই ঝুটি করবেন, হ্যাঁ, চুল ঝুটি ছেড়ে যাওয়া যাবে না, হ্যাঁ, চুল খোলা রাখা যাবে না। বেনি করবো আমি। হ্যাঁ, যদি যারা খুব স্ট্রিক্ট হিজাব করেন সে হিজাব করতে পারেন, সমস্যা নেই, কিন্তু বোরকা পরে যাওয়া যাবে না, কারণ ওদের স্যার নিজস্ব ঘড়ি একটা পরা ড্রেস। যাবে? হ্যাঁ, ঘড়ি পরতে পারেন, ঘড়িটা হচ্ছে স্মার্টনেস, ঘড়িটা পরবেন, কিন্তু কানের জিনিস, গলার চেইন এগুলা খুব লাইট, হ্যাঁ, খুব সিম্পলের মধ্যে। ওকে, নেক্সট ভাইয়া কোয়েশ্চেন। একটা কোশ্চেন। জি, বলেন। ভাইয়া ওরা যদি আমাকে কোনো কোশ্চেন ইংলিশে করে, আমি যদি সেটা ইংলিশে অ্যান্সার না করতে পারি, আমি কি বাংলায় করতে পারি, বা ওদের থেকে পারমিশন নিতে পারি যে স্যার এটা আমি বাংলায় বলতে চাই? না, এটা বলা যাবে না, তার মানে তুমি ফেল। আচ্ছা, ইংলিশে যদি বলে, ইংলিশে মেইনলি জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইউরসেলফটা ইংলিশে জিজ্ঞেস করে, বাকিগুলো বাংলাতেই জিজ্ঞেস করে। এখন তুমি এতটুকু ইংলিশ দক্ষতা থাকতে হবে যে ওরা একটা প্রশ্ন করলো, এটা যেন অ্যাটলিস্ট কিছু ইংলিশে বলতে পারো। যদি বলে যে হ্যাঁ এটা ইংলিশে বলো, তুমি চেষ্টা করবে ইংলিশে বলার জন্য। আর স্যার আমি বাংলায় বলি, এটা বললে তুমি ফেল। কথা বুঝতে পারছো? যেটা বাংলায় বুঝবা, বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবা, আর বলবে যে ইংরেজিতে নিজেকে ইন্ট্রোডিউস করো বা ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ, তাহলে ইংলিশই করবা। ওকে, যেই প্রশ্ন যেমন প্রশ্ন তেমন উত্তর, ওদেরকে কাউন্টার ভাইয়া করা আমার যাবে না। হ্যাঁ, ওদেরকে কাউন্টার দেওয়া যাবে না, ওদের যেটা বলবে সেটা মেনে নিয়ে সুন্দরভাবে কথা বলবা। হুম, তারপর। ভাইয়া আমার কোশ্চেন ছিল। জি, বলেন। যদি জিজ্ঞেস করে যে তুমি অন্য কোথাও ভর্তি আছো কিনা, সেক্ষেত্রে কি বলবো? আমি তো যে 16ই মে যেটা পরীক্ষা হয়েছিল, আমি ওইটাই ভর্তি হয়ে গেছি অলরেডি। এখন আমি কি বলতে পারি যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি অন্য কোথাও ভর্তি আছো কিনা? আচ্ছা, যারা সেকেন্ড টাইমার, থার্ড টাইমার বা যারা ফার্স্ট টাইমার অন্য কোথাও চান্স পেয়েছেন এবং অন্য কোথাও ভর্তি হয়ে গেছেন, আপনি সিম্পলি বলতে পারেন যে আমি ন্যাশনালে, না এইবার তো ন্যাশনাল দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা আসলে জিজ্ঞেস করবে না। তবে আম, যদি জিজ্ঞেস করে আপনি বলতে পারেন যে আমার এফএমআই এ পড়ার স্বপ্ন, কিন্তু আরেকটা আমি অপশনাল হিসাবে রেখেছি ন্যাশনাল। আমি ন্যাশনালে অমুক কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আমি সেটা ক্যান্সেল করতে পারি এখানে চান্স পেলে।
এরকম ভাববো না, ওরা আসলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে না। তবে যদি জিজ্ঞেস করে একটু ট্যাকটিক ভাবে, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতে হবে যে আপনি অন্য নার্সিং কলেজে পড়েন, তাইলে কিন্তু ওরা জিনিসটা পজিটিভ ভাবে নিবে না। ঠিক আছে? অথবা জি আপনি ভাইয়া। বলতে পারেন যে আপনি যদি কোনো পাবলিক ভার্সিটিতে, এমন কি কেউ আছেন যে পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছেন বা চান্স পেয়েছেন? নাই মেবি, হলে ভালো হতো। স্যার, জি বলেন। আমি ন্যাশনালে ভর্তি আছি তো। তো ওখানে হচ্ছে কাগজপত্র সব দেওয়া আছে। তো অরিজিনালটা হয়তো বা নিতে পারবো কিনা এখনো বলতে পারছি না, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। আচ্ছা, অরিজিনাল ডকুমেন্টস না থাকলে তো আপনি ডিফিকাল্ট। আপনার একসেট ফটোকপি আছে? জি। একসেট ফটো এখন অরিজিনাল না থাকলে কি করবেন? না থাকলে নাই, যেটা আছে সেটা নিবেন। যাদের আছে তারা অবশ্যই এক সেট ফটোকপি এবং এক সেট মেইন কপি যেটা আছে সেটা নিবেন। না থাকলে তো এখানে নো অপশন, যেটা আছে সেটাই নিবেন। তবে যেটা কপি, যদি শুধু শুধু কপি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা অ্যাটেস্টেড করে নিবেন, মানে সত্যায়িত করে নিবেন। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এবং বলবেন যে আমি ন্যাশনালে ভর্তি আছি এবং আমি অ্যাপ্লিকেশন করেছি, ওরা 1 উইকের মধ্যে আমার ডকুমেন্টস গুলো দিয়ে দিবে। আমি ভর্তি ক্যান্সেলের জন্য অ্যাপ্লিকেশন করেছি, বা হচ্ছে আমি ডকুমেন্টস এর জন্য অ্যাপ্লিকেশন করেছি, ওরা আমাকে 1 উইকের মধ্যে, 1 উইক টাইম দিয়েছে, 1 উইকের মধ্যে আমাকে দিয়ে দিবে। এগুলো আমার ফটোকপি অ্যাটেস্টেড করা। ঠিক আছে, এভাবে জি, বলে দিবেন। থ্যাংক ইউ। জি, নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমি আহ, কিছু ও বলতে। ভাইয়া, জি, জি জি, একটু ফাস্ট, একটু যে ফাস্ট বলেন। যে 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 কপিগুলো নিবো এগুলো কি অ্যাটেস্টেড করা লাগবে? আমি অলরেডি একবার বলেছি, আবারও বলছি, একসেট মেইন কপি, আর মেইন কপি থেকে স্ক্যান করা হয় কম্পিউটার দোকানে, মোবাইলে ছবি তোলে না। স্ক্যান নামে একটা জিনিস আছে কম্পিউটারের দোকানে, মেইন কপি গুলো নিয়ে গেলেই ওরা বুঝবে। বলবেন যে আমাকে স্ক্যান কপি দেন, 50-100 টাকা নিতে পারে। তো ওরা হচ্ছে আপনাকে অরিজিনালটা থেকে স্ক্যান কপি করে দিবে। ওদেরকে আবার বলবেন যে এক স্ক্যান কপিটা আমার মেইলে দিয়ে দেন। মেইল, হ্যাঁ, আপনার ইমেইল বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলবেন। ওইটা আপনার সাথে রাখবেন, এটা আপনার কাজে লাগবে পরবর্তীতে, কারণ মেইন কপি জমা দিয়ে দিলে স্ক্যান কপিটা দিয়ে অনেক কিছু করা যায়। সো মেইন কপি আর স্ক্যান কপি, স্ক্যান কপি যদি করেন সেক্ষেত্রে আর অ্যাটেস্টেড করানোর দরকার নাই। তবে যদি আপনি ফটোকপি করেন, হ্যাঁ, ফটোকপি করলে হচ্ছে আপনার অ্যাটেস্টেড করানো লাগবে। অ্যাটেস্টেড মানে হচ্ছে সত্যায়িত করা। সত্যায়িত হচ্ছে ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জব করে যারা, ডাক্তার, লয়ার বা কোনো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তাদের থেকে তাদের সিল দিয়ে অ্যাটেস্টেড করতে হয়। বুঝতে পেরেছেন? স্ক্যান কপি করলে, আপনি যদি মেইন কপিকে স্ক্যান কপি করেন, প্রিন্ট করেন, তাহলে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে না। যদি মানে নর্মাল ফটোকপি মেশিনে যেটা কপি করে সেটা যদি করেন, সেক্ষেত্রে অ্যাটেস্টেড করতে হবে। তবে আমি সাজেস্ট করবো, আপনারা স্মার্ট পার্সন, আপনারা এখন 2025 সালে পাশ করেন, তো অবশ্যই স্ক্যান কপি করবেন। মেইন কপি গুলো থেকে স্ক্যান কপি, অল ডকুমেন্টস গুলো যে কোনো একটা কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, বলবেন যে স্ক্যান কপি করে এক কপি প্রিন্ট করবেন, আর আর সেটটা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেইল করে দিবেন। হ্যাঁ, একটু স্মার্টলি কাজ করা শিখেন। ওকে, সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আহ আবার নেক্সট ক্লাস কখন হবে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই ক্লাসটা যারা মিস করেছো, তোমরা ক্লাসটা রাতে পেয়ে যাবা, আবার চাইলে দেখতে পারো বা শুনতে পারো। আর তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিয়েছি, যে টপিক গুলো বলেছি থ্রু আউট দ্য ক্লাস, সেগুলা প্র্যাকটিস করো। তোমাদের জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম, গুড নাইট।